হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে বেসিক ক্লাসের পক্ষ থেকে আমি নাইন তোমাদের সাথে নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় অর্থাৎ বল অধ্যায়ের একটি ক্লাস নেব। আমি আশা করছি আজকের ক্লাসটি করার পরে বল এই অধ্যায়টি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আমি খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে খুব সংক্ষিপ্তভাবে বল অধ্যায়টি তোমাদের আয়ত্ত করার দেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত তোমরা থাকবে এটাই আমার আশা। এবং পরীক্ষা শেষে ভিডিওটির কমেন্ট বক্সে আমি একটি এমসিকিউ পরীক্ষার ব্যবস্থা করেছি। আশা করি তোমরা সেই পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং তোমাদের প্রস্তুতি যাচাই করবে। তো বন্ধুরা, চলো আমরা শুরু করি। প্রথমে বল 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 চ্যাপ্টার থেকে কিন্তু প্রতি বছরই বোর্ড পরীক্ষায় একটি করে সৃজনশীল এবং বেশ কিছু নৈবেত্তিক আসে। তো বন্ধুরা, অধ্যায়টি আলোচনা করার পূর্বে আমাদের জানা দরকার যে অধ্যায়টিতে কতটি টপিক আছে বা কয়টি টপিক আছে। টপিক অনুযায়ী পড়লে আমরা কি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আমরা অধ্যায়টি শেষ করতে পারবো এবং পরবর্তীতে পড়াগুলো মনে রাখতে পারবো খুব সহজে। চলো আমরা টপিক সিলেকশন করি। টপিক বল অধ্যায়ের টপিক টপিক প্রথম টপিক হচ্ছে কি বল। প্রথম টপিক কি বল। তারপর কি বলের পরে কি জড়তা। বলের পরে কি জড়তা জড়তা জড়তা। এরপরে টপিক কি জড়তার পরে টপিকটা হচ্ছে আমাদের তিনটি সূত্র আছে। নিউটনের তিনটি সূত্র। কার সূত্র? নিউটনের তিনটি সূত্র। নিউটনের তিনটি সূত্র। এরপরে টপিকটি হচ্ছে আমাদের ভরবেগ। এরপরে টপিক আমাদের হচ্ছে ভরবেগ। তাহলে আমি কয়েকটা ক্লিয়ার টপিক হচ্ছে বল, জড়তা, নিউটনের তিনটি সূত্র এবং ভরবেগ। এবং কি ভরবেগ। আরেকটি টপিক আছে বলের প্রকারভেদ। বলের প্রকার বলের কি প্রকার ভেদ। লাস্ট আরেকটা রয়েছে নৈবেত্তিকের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের মৌলিক বল। আমাদের মৌলিক বল কত ধরনের? চার ধরনের। মৌলিক বল কত ধরনের? চার ধরনের। একটা মহাকর্ষ বল, একটা তড়িৎচুম্বকীয় বল, একটা হচ্ছে সবল নিউক্লিয় বল, আর একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এটা এই চারটা নৈবেত্তিকের জন্য খুব ইম্পর্টেন্ট। নৈবেত্তিকের জন্য খুব ইম্পর্টেন্ট। আরেকটা টপিক আছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল। তো বন্ধুরা, টপিক কয়টা? বল, জড়তা, নিউটনের তিনটি সূত্র, ভরবেগ, বলের প্রকারভেদ, মহাকর্ষ বল। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে কি ছয়টা টপিক। তাহলে আমরা একটি অধ্যায়কে খুব ছোট আকারে টপিক আকারে প্রকাশ করে খুব ছোট করে নিলাম। তাহলে ছয়টা টপিক যদি আমরা সুন্দরভাবে আলোচনা করি তাহলেই আমাদের এই অধ্যায়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। তার মধ্যে চলো প্রথমে আমরা বল থেকে শুরু করি। আসলে বল জিনিসটা কি? বল জিনিস তোমরা চিত্রের মাধ্যমে দেখো। আমি চিত্রটি অঙ্কন করে রেখেছি। বল এই চিত্রের মাধ্যমে সহজে বুঝতে পারো। দেখো একটা গাড়ি, প্রথমে কি ধাক্কা। এই ধাক্কাটাই হচ্ছে বল। এই ধাক্কাটাই কি বল। এই ধাক্কাটাই কি বল। ধরো একটা, এটা হচ্ছে একটা গাড়ি স্থির আছে, তুমি এখানে ধাক্কা দিলা, তাহলে গাড়িটি কি সামনের দিকে অগ্রসর হবে। তাহলে তুমি যেটা দিলা ওইটা হচ্ছে তোমার কি বল। ওটা হচ্ছে কি বল। তাহলে ধাক্কা দিলা, ধাক্কা দেওয়ার পর গাড়িটি চলতে 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 এখানে বন্ধু আসলো। আসার পরে পাথরের সাথে সংঘর্ষ হওয়ার পর ওই বস্তুটা আবার থেমে গেল। বস্তুটা আবার কি হলো? থেমে গেল। পাথরের সাথে সংঘর্ষ হওয়ার পর বস্তুটা আবার থেমে গেল। বস্তুটা আবার কি হলো? থেমে গেল। তার মানে কি
এই পাথরটাও কি করেছে, একটি বল প্রয়োগ করেছে। কারণ কি, যাচ্ছে 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 পাথরের সাথে সমস্যায় থেমে গেল, তাহলে কি বল প্রয়োগ হয়েছে এখানে একটা, তাহলে কি বল প্রয়োগ করছে পাথর, আর এখানে কি বল প্রয়োগ করেছে ধাক্কা। তাহলে আমরা বল বলতে কি বুঝি, স্থির বস্তু স্থির ছিল, বল প্রয়োগ করে গতিশীল করলাম, এবং গতিশীল ছিল পাথর বল প্রয়োগ করে সেটাকে থামালো। তাহলে আমরা বলতে পারি স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তুকে থামিয়ে দেওয়াকেই কি বলা হয়, বল বলা হয়। স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তুকে থামিয়ে দেওয়াকে আমরা কি বলি, বল বলি। তাহলে লিখি বল, স্থির বস্তু স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে গতিশীল বস্তুকে স্থির করার মাধ্যমকেই বল বলে। তাহলে আমরা স্থির বস্তুকে স্থির এবং মানে স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে স্থির করার যে মাধ্যমটি আছে সেটাকে আমরা কি বলি, বল বলছি। তোমরা চিত্রের মাধ্যমে সহজেই বুঝতে পারছো। এখন আমরা বলের শ্রেণী বিভাগ সম্পর্কে, বলের কয় ধরনের, বল আমাদের কয় ধরনের। বল হচ্ছে আমাদের প্রথমে দুই ধরনের হয়, একটা হচ্ছে সাম্য বল আর একটা হচ্ছে অসাম্য বল। একটা হচ্ছে কি বল, সাম্য বল, একটা হচ্ছে অসাম্য বল। সাম্য বলটা হচ্ছে যখন কোন একটা বস্তুর উপর একাধিক বল কাজ করে এবং সেখানে যদি ত্বরণ সৃষ্টি না হয় এবং বস্তু দুইটার যদি কোনো দূরত্ব অতিক্রম না করে, বস্তু দুইটা কোনো দূরত্ব অতিক্রম না করে, তাহলে কি বন্ধুরা, যদি দুইটা দুই যদি একাধিক একটা বস্তুর উপরে, মানে একটা বস্তু, এই বস্তুটা একাধিক বল, এখানে দড়ি দড়ি বেঁধে একদিকে টানতেছে, এখানে আরেকজন দড়ি বেঁধে আরেকদিকে টানতেছে, যদি যদি এখানেই থাকে, একদম আদি অবস্থায় থাকে, কোনো নড়াচড়া না করে, তাহলে ওইটা হচ্ছে আমাদের কি সাম্য বল। মানে কি বল প্রয়োগ করছে একাধিক দুই দিক থেকে, কিন্তু কোনো ধরনের দূরত্বের পরিবর্তন হচ্ছে না বা কোনো ত্বরণ সৃষ্টি হচ্ছে না, তাহলে সেটা কি আমাদের সাম্য বল। এবং অসাম্য বল কি, যদি দূরত্বের পরিবর্তন হয়, এদিকে টানতেছে ও এদিকে টানতেছে, যদি এদিকে সরে যায় তাহলে একটি দূরত্বের পরিবর্তন হলো এবং একটি কি ত্বরণ সৃষ্টি হলো, তাহলে সেখানে কি, সেটাকে আমরা কি বলবো, সাম্য বল। অসাম্য বল, সেটাকে আমরা কি বলবো, অসাম্য বল। যদি ত্বরণ সৃষ্টি হয় তাহলে আমরা সেটাকে কি বলবো, অসাম্য বল। তাহলে সাম্য বল আমরা দেখি, সাম্য বল, সাম্য সাম্য বল। সাম্য বলের আমরা কয়েকটি টপিক যদি দেখি আমরা, এক নম্বর হচ্ছে একাধিকটা বল, একাধিক বল প্রয়োগ, একাধিক বল প্রয়োগ, দূরত্ব অতিক্রম না করা, কি হচ্ছে, ত্বরণ সৃষ্টি না না তাহলে সাম্য বল কি বন্ধুরা, যদি একাধিক বল, একাধিক বল একাধিক বল, দেখো এটা একটা বস্তু, এই পাশ থেকে একজন টানতেছে, এই পাশ থেকে একজন টানতেছে, একাধিক বল প্রয়োগ যদি বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় এবং বস্তুর ত্বরণ সৃষ্টি না হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা সাম্য বল বলবো। আর অসাম্য বল কি, সাম্য বলের বিপরীত, অসাম্য বল, অসাম্য বল। তাহলে কি,
একাধিক বল প্রয়োগ, এটা তো সেম থাকবে। একাধিক বল প্রয়োগ। 2 নম্বর হচ্ছে দূরত্ব অতিক্রম করে। দূরত্ব অতিক্রম করলে কি ত্বরণ সৃষ্টি হবে। ত্বরণ সৃষ্টি হবে, ত্বরণ সৃষ্টি হবে। তাহলে বন্ধুরা, সাম্য বল একাধিক বল প্রয়োগ করে যদি দূরত্ব অতিক্রমের বস্তু না করে এবং ত্বরণ সৃষ্টি না হয়, তাহলে আমরা সেটাকে কি বলবো, সাম্য বল বলবো। আর যদি অসাম্য বল বলতে একাধিক বল প্রয়োগে যদি বস্তু দূরত্ব অতিক্রম করে এবং ত্বরণ সৃষ্টি হয়, তাহলে আমরা কি বলবো, সেটাকে অসাম্য বল বলবো। তাহলে বন্ধুরা, বল, আমরা বল সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পেলাম। এখন আমরা কি শুরু করব, এখন আমরা শুরু করব হচ্ছে জড়তা। এখন আমরা কি শুরু করব, জড়তা। বন্ধুরা, জড়তা শুরু করার আগে এটা মিশিয়ে দিই। জড়তা জিনিসটা তোমরা বুঝো, জড়তা হলো স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকার যে প্রবণতা, সেটাকে আমরা কি বলি, জড়তা বলি। জড়তা বলি। তোমরা চিত্রের মাধ্যমে দেখো, এটা, এই গাড়িটাকে যদি আমরা বল প্রয়োগে ধাক্কাটা মানে বল প্রয়োগ না করতাম, তাহলে সে সবসময় কি এখানেই থাকতো, এই অবস্থানেই থাকতো। আর দেখো, গতিশীল যখন চলতে শুরু করছে, যদি পাথর বল প্রয়োগ না করতো, তাহলে সে সবসময় কি, সে সবসময় গতিশীলই থাকতো। তাহলে কি, স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকার প্রবণতাকে কি বলবো, আমরা জড়তা বলবো। জড়তা কয় ধরনের হয়, জড়তা হলো 2 ধরনের। জড়তা কি, 2 ধরনের। একটা হচ্ছে স্থিতি জড়তা, একটা হচ্ছে গতি জড়তা। এই একটা স্থিতি জড়তা, একটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা হচ্ছে স্থির স্থির থাকার ফলে যে জড়তা আমরা পাই সেটাকে স্থির, এবং গতিশীল থাকার ফলে যে জড়তাটা আমরা পাই সেটাকে আমরা গতি জড়তা বলবো। স্থির জড়তা আমরা বোঝাই, ধরো বাসটা এখানে এখানে কি গাড়ি দাঁড়ায় আছে, গাড়ি হঠাৎ চলতে শুরু করলে আমরা কি, যাত্রীরা কি হঠাৎ চলতে শুরু করছে, তাহলে কি যাত্রীরা পিছনের দিকে হেলে যায়। এবং কি, দেখিও বাস যখন হঠাৎ করে চালু হয়, তখন কি আমরা যাত্রীরা পিছনের দিকে হেলে যায়। এবং হঠাৎ করে যদি ব্রেক করে, তাহলে সামনের দিকে আমরা যাত্রীরা হেলে যায়। তাহলে এটাই হচ্ছে কি, স্থিতি এবং গতি জড়তার একটি আদর্শ উদাহরণ। তোমরা বাসে উঠলে এটি খেয়াল করবে পরবর্তীতে। তাহলে জড়তা, তাহলে আমরা জড়তা সম্পর্কে একটি ভালো ধারণা পেলাম। তাহলে জড়তা, এই গতি এবং জড়তা যে দুটি পড়ালাম টপিক, এই দুটি সিকিউর জন্য ইম্পর্টেন্ট না, শুধুমাত্র এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তাহলে কি, আমি আর বোর্ডে না করে জড়তা মানে কি সেটা বলে দিলাম। জড়তা হচ্ছে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকার প্রবণতাকে জড়তা বলে। জড়তা কয় ধরনের, 2 ধরনের। একটা হচ্ছে গতি জড়তা, একটা হচ্ছে স্থিতি জড়তা। গতির ফলে যে জড়তা হয় সেটাকে আমরা কি বলবো, গতি জড়তা। গতি জড়তা কি, বাস যখন হুট করে থামে, ব্রেক করে, তখন যাত্রীরা সামনের দিকে অগ্রসর হয়, এটা হচ্ছে কি গতি জড়তার উদাহরণ। এবং স্থিতি জড়তার উদাহরণ হচ্ছে বাস যখন হুট করে চলাচল করে, যাত্রীরা পিছনের দিকে অগ্রসর হয়, এটা হচ্ছে আমাদের কি, স্থিতি জড়তা। তাহলে আমাদের জড়তা শেষ হলো। তাহলে আমাদের কি শেষ, বল শেষ এবং আমাদের জড়তা শেষ। এবং নিউটনের 3টি সূত্র। নিউটনের এই অধ্যায়টি সম্পূর্ণভাবে নিউটনের 3টি সূত্র দিয়েই তৈরি করা। নিউটনের 3টি সূত্র। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা বল এবং জড়তার ধারণা পেতে পারি। তোমরা মনে রাখো বন্ধুরা, নৈবেত্তিকের জন্য ইম্পর্টেন্ট যে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কিসের ধারণা পাইতে পারি। তাহলে আমরা কি পাইতে পারি, বল এবং জড়তার ধারণা। বল এবং জড়তার ধারণা। বন্ধুরা, বল কিন্তু আমি কিছুক্ষণ আগে শেষ করি, তাহলে জড়তা আমরা কি শেষ করেছি। তাহলে কি, নিউটনের প্রথম সূত্রটা আমরা আরেকবার মেমোরাইজ করি, যে নিউটনের প্রথম সূত্র কি, বল প্রয়োগ না করলে কোন স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। অর্থাৎ কি, বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। যেটা কিছুক্ষণ আগে আমি তোমাদের চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। তাহলে কি, নিউটনের প্রথম সূত্র আমরা কি জানতে পারলাম, গতি এবং জড়তা সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। এবার হচ্ছে দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র কি, যদি বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন হবে। আর ভরবেগের পরিবর্তনটা হচ্ছে প্রদত্ত বলের সমানুপাতিক। প্রদত্ত বলের কি, সমানুপাতিক।
সমানুপাতিক এবং বলটা যেদিকে প্রয়োগ করা হবে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে হবে। বস্তুর কি ভরবেগের পরিবর্তন সেই দিকে হবে। তাহলে বন্ধুরা ভরবেগ এবং নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্রটা কি? নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে প্রতিটি বস্তুর সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তুমি এর উদাহরণ কি? তুমি যখন নৌকা থেকে পাড়ে লাফ দিচ্ছ, তাহলে নৌকাটি সামনের দিকে চলে যাচ্ছে এবং তুমি পিছনের দিকে পাড়ে উঠে আসতেছো। তাহলে কি তোমাকে যদি সমপরিমাণ, তুমি নৌকাটাকে যে পরিমাণ বল প্রয়োগ করেছো, নৌকাটি তোমাকে সে পরিমাণ বল প্রয়োগ করে কিনারায় পৌঁছে দিয়েছে। কিনারায় কি করেছে? পৌঁছে দিয়েছে। সেভাবে তোমরা আরেকটা করে বন্দুক থেকে গুলি ছোড়ো। তোমরা যখন বন্দুক থেকে গুলি ছোড়ো, দেখো গুলিটা যখন সামনের দিকে বের হয়ে গেল, বন্দুকটা আবার পিছনের দিকে একটা কি করলো? একটা কি আমাদের বল প্রয়োগ করলো। তাহলে কি ওই যে বলটা সামনের দিকে গেছে ওই সমপরিমাণ বল আবার বন্দুকটা আমাদের দিকে দিয়েছে। এগুলো কি হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের একটি আদর্শ উদাহরণ। তাহলে প্রথম সূত্রটা কি? স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। এটা হচ্ছে আমাদের কি নিউটনের প্রথম সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্রটা হচ্ছে বল প্রয়োগে বস্তুর ভরবেগের পরিবর্তন হয় এবং বল যেদিকে ক্রিয়া করা হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্রটা কি? বল প্রয়োগে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে প্রয়োগ করা হয় সেদিকে প্রয়োগ করা হয় ভরবেগ সেদিকে পরিবর্তিত হয়। ভরবেগ সেদিকে পরিবর্তিত হয়। তাহলে ভরবেগের পরিবর্তনের হার, ভর এবং বেগ এটার পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে emv মাইনাস mu ডিভাইডেড বাই t। তাহলে কি emv মাইনাস mu ডিভাইডেড বাই t ইকুয়ালস টু, তাহলে কি বলের প্রযুক্ত বল তাহলে m এর সমানুপাতিক। তাহলে m টা আমরা রাখলাম, v মাইনাস u করলাম, m টা রেখে আমরা v মাইনাস u, m টা কমন নিয়ে আমরা v মাইনাস u করলাম, m কমন নিলে v থাকলো মাইনাস u ডিভাইডেড বাই t ইকুয়ালস টু সমানুপাতিক m a। তাহলে কি m v মাইনাস u, তাহলে m টাকে আমরা রাখলাম, v মাইনাস u টাকে আলাদা করে নিচে t টাকে আলাদা করে নিলাম, t পেলাম নিচে। তাহলে সমানুপাতিক m a। তাহলে m তাহলে v মাইনাস u ডিভাইডেড বাই t সমান সমান কি? বস্তুর বেগের পরিবর্তনের হারকে সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলি? ত্বরণ বলি। ত্বরণ ইকুয়ালস টু a বা অ্যাক্সিলারেশন। এটা হচ্ছে সমানুপাতিক m a। তাহলে কি বন্ধুরা আমরা m এ সমানুপাতিক m a। তাহলে বস্তুর বল প্রয়োগে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের যে পরিবর্তনটা ওইটাই কি বলের সমানুপাতিক। তাহলে বলের সমানুপাতিক আমরা এখান থেকে কি করলাম? প্রমাণ করলাম। তাহলে কি আমাদের নিউটনের দ্বিতীয় সূত্রটাও খুব ভালোভাবে আয়ত্ত হলো। নিউটনের দ্বিতীয় সূত্রটা কি আমাদের ভালোভাবে আয়ত্ত হলো।
এবং তৃতীয় সূত্র হচ্ছে আমি যেটা বললাম যে প্রত্যেকেরই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তুমি মাটিকে যদি চাপ দিচ্ছ, তুমি মাটিকে কত বলে চাপ দিচ্ছ, এমজি বলে, তাহলে মাটিও তোমাকে ওই এমজি বলে আবার উপরের দিকে চাপ দেবে। এটা হচ্ছে আমাদের কি নিউটনের তৃতীয় সূত্রের একটি উদাহরণ। এবার চলো আমাদের নিউটনের তিনটে সূত্র আমাদের শেষ হলো। নিউটনের তিনটে সূত্র আমাদের কি হলো, শেষ হলো। এবার আমরা কি ভরবেগ, এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ। এই ভরবেগ থেকে আমাদের সবসময় প্রশ্ন আসে, সিকিউ প্রশ্ন আসে। তাহলে চলো আমরা এটা লিখে দিই। ভরবেগ, তাহলে ভরবেগটা কি ভর এবং বেগের গুণফল। ভরবেগটা কি ভর এবং বেগের গুণফল। ভরবেগ, ভর বেগ পি ইকুয়ালস টু ভর এবং বেগের গুণফল। ভর এবং কি বেগের গুণফল। এটা হচ্ছে ভর আর এটা হচ্ছে আমাদের বেগ। ভর এবং বেগের গুণফলকে আমরা কি বলবো, ভরবেগ বলবো। ভর এবং বেগ, ভরবেগের মাত্রা হচ্ছে কি, ভরবেগের মাত্রা হচ্ছে কত, একক হচ্ছে কেজি এম এস ইনভার্স 1, বা মাত্রাটা হচ্ছে এম এর টি ইনভার্স 1, এম এর টি ইনভার্স 1। তাহলে মাত্রা একক, একক হচ্ছে আমাদের কেজি এম এস ইনভার্স 1 এবং মাত্রা হচ্ছে এম এর টি ইনভার্স 1, এম এর টি ইনভার্স 1, এম এর টি ইনভার্স 1। তাহলে দেখো বন্ধুরা, আমরা ভরবেগ জানতে পারলাম। ভর এবং বেগের গুণফলকে আমরা কি বলবো, ভর বেগ বলবো, ভর বেগ বলবো। এখন দেখো আমরা একটা জানি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। এই অধ্যায়ে সব থেকে ইম্পর্টেন্টটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। তাহলে চলো ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা কি জানি। ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা খুবই সিম্পল। ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা কি হচ্ছে, আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সর্বদা সমান হবে। আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সর্বদা কি হবে, সমান হবে। তাহলে আমরা কি উদাহরণের মাধ্যমে কি জানতে পারি, চলো। ধরো এই একটি গাড়ি, একটি গাড়ি, হ্যাঁ, গাড়িতে এদিকে যাচ্ছিল, ধরো এদিকে যাচ্ছিল, আরেকটি গাড়ি এদিক থেকে আসতেছিল, আরেকটি গাড়ি কোথা থেকে, এখান থেকে আসতেছিল। ধরো এখান থেকে কি গাড়ি আসতেছিল, হ্যাঁ, দুইটা গাড়ি আসার পরে এখানে সংঘর্ষ হইলো। এখানে কি হইলো, সংঘর্ষে লিপ্ত হইলো। সংঘর্ষে কি হলো, লিপ্ত হলো। সংঘর্ষে কি হলো, লিপ্ত হলো। এখানে একটা গাড়ি, আবার এই গাড়িটাও কি হলো, সংঘর্ষে লিপ্ত হলো। পরস্পর কি সংঘর্ষে লিপ্ত হলো। তাহলে কি, এটা এ গাড়ি, এটা বি গাড়ি। তাহলে এ গাড়ি এবং বি গাড়ি পরস্পর সংঘর্ষে লিপ্ত হলো। এ গাড়ি, এ গাড়ির বেগ ধরো 25 এমএস ইনভার্স 1, এ গাড়ির বেগটা কি 25 এমএস ইনভার্স 1, বি গাড়ির বেগটা হচ্ছে 20 এমএস ইনভার্স 1, 20 এমএস ইনভার্স 1। দুটো সংঘর্ষে লিপ্ত হলো, দুইটা যাচ্ছিল, দুইটা এদিকে যাচ্ছিল, ও এদিকে যাচ্ছিল, দুটো সংঘর্ষে লিপ্ত হলো। সংঘর্ষে লিপ্ত হওয়ার পর যেটার বেগ বেশি, যেটার বেগ ছিল, আদি বেগটা বেশি ছিল, ওই গাড়িটা, এই বি গাড়িটা, এই গাড়ির বেগ বেশি ছিল, তাহলে এই গাড়িটা সংঘর্ষ হওয়ার পর বি গাড়িটাকে নিয়ে এই সাইড দিয়ে, মানে কি
এর দিকে যাচ্ছিল সেই দিকেই অগ্রসর হবে, সেই দিকে কি অগ্রসর হবে। তাহলে দুইটা গাড়ি একসাথে, দুইটা গাড়ি কি একসাথে, দুইটা গাড়ি একসাথে, এই দুইটা গাড়ি একসাথে ভি ভি ইকুয়ালস টু 25 বা ধরো 26 এমএস ইনভার্স 1 বেগে। তাহলে দুইটাকে সংঘর্ষ হওয়ার পর দুইটা গাড়ি একসাথে জোড়া লেগে এই গাড়ির দিক মানে এই দিকে 26 এমএস ইনভার্স 1 বেগে যাচ্ছিল, এই বেগে যাচ্ছিল। তাহলে ভরবেগের সূত্রটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে এ গাড়ির আদি বেগ, এটা বি গাড়ির আদি বেগ, এটা হচ্ছে উভয় গাড়ির শেষ বেগ। তাহলে আমাদের সূত্র হচ্ছে কি, আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সর্বদা সমান হবে। আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সর্বদা সমান হলে কি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। ভরবেগ সংরক্ষণশীলতার নীতি কি মেনে চলবে যখন কি হবে, আদি ভরবেগ এবং শেষ ভরবেগটা সমান হবে, শেষ ভরবেগটা কি হবে, সমান হবে। তাহলে কি দেখো, এটা উদাহরণ থেকে আমরা যদি বুঝি, তাহলে আদি ভরবেগ মানে কি, এম, এটার একটা ভর আছে m1, এটার একটা বেগ আছে me1 প্লাস এটার একটা d এর একটা কি আছে, ভর আছে m2, b এর একটা কি আছে, বেগ আছে u2 ইকুয়ালস টু কি m1 একটা শেষ বেগ, এর একটা শেষ বেগ আছে v1 প্লাস b এর একটা কি আছে, ভর আছে, b এর একটা শেষ বেগ আছে। তাহলে দেখো m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1। তাহলে দেখো যেহেতু এখানে একটাই বেগ নিয়ে চলতেছিল, তাহলে কি সংঘর্ষ হওয়ার পর কি একটা বেগ নিয়ে দুইজন জোড়া লাগছে, দুইজন জোড়া লাগে এই গাড়িটা বি গাড়িটাকে ঠেলে জোড়া লেগে ঠেলে নিয়ে যাচ্ছে। তাহলে কি বেগ একটা হয়নি, সেই বেগটা হচ্ছে কি 6। তাহলে শেষ বেগটা শুধু একটাই। তাহলে আমরা কি কমন নিই m1 প্লাস m2, আর বেগ যদি একটা কমন নিলাম আমরা, তাহলে একটা বেগ যেহেতু সেম ভি, তাহলে আমরা ভি দিলাম, শুধু একটাই দিলাম, দুইটা করার দরকার নাই। তাহলে কি এটা, তাহলে আমরা কি ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা হচ্ছে, দেখো ভরবেগের সংরক্ষণশীলতা নীতি কি, আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি কি সমান। শেষ ভরবেগের সমষ্টি যদি সমান হয়, তাহলে আমরা কি বলতে পারবো যে গাড়ি দুটি শক্তি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলেছে, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কি মেনে চলেছে। তাহলে বন্ধুরা আমাদের এই টপিকটিও শেষ হলো, ভরবেগও শেষ, নিউটনের তিনটি সূত্র শেষ, ভরবেগও শেষ, এবং আমরা আমাদের শেষ দুইটা টপিকে চলে এসেছি। সেই দুইটা টপিক কি, খুব প্রচন্ড গরম, খুবই অনেক গরম। এখন দেখো বলের প্রকারভেদ। তাহলে কি লাস্ট দুইটা টপিকে একটা টপিক কি বলের প্রকারভেদ, এর সৃজনশীলের জন্য খুব ইম্পর্টেন্ট। বলের প্রকারভেদ আমরা জানি বল কয় ধরনের, দুই ধরনের, সাম্য বল, অসাম্য বল। আবার আমরা কি মৌলিক বলের একটা প্রকারভেদ থাকে। মৌলিক বল হলো চারটি, মৌলিক বল কি চারটি, মৌলিক বল কয়টি, চারটি। মৌলিক বল চারটি, মৌলিক বল কত, চারটি। এক নম্বর হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল বল। মহাকর্ষ বল কি সবচেয়ে দুর্বল বল, সব থেকে কি দুর্বল বল। দুই নাম্বারটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল। তড়িৎ চৌম্বকীয় বল, এটা আকর্ষণ এবং বিকর্ষণ উভয় বল হতে পারে। আকর্ষণ এবং বিকর্ষণ উভয়টাই হতে পারে। বিকর্ষণ উভয় ধরনের
বল, উভয় ধরনের বল। এবং 3 নাম্বারটা হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল। এটা কি করে? আমাদের নিউক্লিয়াস গঠন করে। এটা কি করে? আমাদের নিউক্লিয়াস গঠন করে, পরমাণু নিউক্লিয়াস গঠন করে। নিউক্লিয়াস কি করে? পরমাণু নিউক্লিয়াস গঠন করে। পরমাণু নিউক্লিয়াস কি করে? গঠন করে। এবং 4 নাম্বারটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বলটা হচ্ছে বিটা ক্ষয়ের জন্য দাঁড়িয়ে। দুর্বল নিউক্লিয় বলটা কি হচ্ছে? বিটা ক্ষয়ের জন্য জন্য দায়ী। বিটা ক্ষয়ের জন্য দায়ী। আমরা কি বললাম? মহাকর্ষ বল সবথেকে দুর্বল বল, তড়িৎচুম্বকীয় বল আকর্ষণ ও বিকর্ষণ উভয় ধরনের বল। আর সবল নিউক্লিয় বল হচ্ছে পরমাণু নিউক্লিয়াস গঠন করে এবং দুর্বল নিউক্লিয় বল বিটা ক্ষয়ের জন্য দায়ী। আরেকটা তথ্য হচ্ছে সবল নিউক্লিয় বল হচ্ছে সবথেকে শক্তিশালী বল, সবথেকে স্ট্রং বল, সবথেকে স্ট্রং বল। তাহলে কি বন্ধুরা, তোমরা এই চারটি তথ্য থেকে যে কোনো একটি, এই চারটি থেকে যে কোনো একটি তোমাদের এই বছর বোর্ড পরীক্ষায় আসবে, এই বছর বোর্ড পরীক্ষায় আসবে। তাহলে বন্ধুরা এই চারটি খুব সুন্দরভাবে মনে রাখবে, এই চারটি তথ্য খুব সুন্দরভাবে মনে রাখবা। এখন তাহলে আমাদের বলের প্রকারভেদ এটাও শেষ হলো। বলের প্রকারভেদ এটাও কি শেষ? বলের প্রকারভেদ এটাও কি শেষ। এবং লাস্ট টপিকটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল। লাস্ট টপিকটা আমাদের কি? মহাকর্ষ বল। মহাকর্ষ বল কি হয়? পৃথিবী এবং মহাকাশের যে দুটো বস্তুর মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণকে আমরা, আকর্ষণ বলকে আমরা কি বলি? মহাকর্ষ বল। মহাকর্ষ বল। মহাকর্ষ বলের উদাহরণটা কি? পৃথিবী এবং কি? পৃথিবী এবং মহাকর্ষের ভিতরে যে আকর্ষণ। তার মানে কি? যখন একটা আপেল ধরো গাছে ঝুলে আছে, তাহলে কি যখন যখন গোড়া থেকে ছিঁড়ে যায় তখন কি আপেলটা নিচে পড়ে যায়? কিসের কারণে? কারণ পৃথিবীটা ওই আপেলটাকে একটি বলে আকর্ষণ করতেছিল, আর ওই বলটার নামটাই হচ্ছে কি? আমাদের হচ্ছে মহাকর্ষ বল। কি বল? মহাকর্ষ বল। মহাকর্ষ বল। তাহলে আমরা মহাকর্ষ বলটা লিখি। মহাকর্ষ 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 বল। মহাকর্ষ বল। মহাকর্ষ বল। মহাকর্ষ বল। মহাকর্ষ বল হচ্ছে এফ। মহাকর্ষ বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ দ্বারা প্রকাশ করি। ইকুয়াল টু জি ইনটু m1 m2 divided by d square, m1 m2 divided by d square, g হচ্ছে কি আমাদের মহাকর্ষ ধ্রুবক। মহাকর্ষ কি? ধ্রুবক। মহাকর্ষ ধ্রুবক মান হচ্ছে 6.672 ইনটু 10 to the power 13 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। তাহলে মহাকর্ষ বল জি। মহাকর্ষ ধ্রুবক কিন্তু ভর, দুটা বস্তুর ভরের গুণফল ডিভাইডেড বাই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে কি? তাহলে এটা সম্পর্কটা দেখো, বলের এখান থেকে প্রশ্ন আসবে সম্পর্ক থেকে, বলের সাথে দূরত্বের সম্পর্ক বা বলের সাথে ভরের সম্পর্ক। তাহলে দেখো প্রশ্নটা আসতে পারে যে যদি দূরত্ব 4 গুণ করা হয় তাহলে বলের কিরূপ পরিবর্তন হবে? দূরত্ব 4 গুণ করা হলে বস্তুর মহাকর্ষ বলের কি পরিবর্তন হবে? যদি উভয় ভরই যদি 1 একক হয়, তাহলে উভয় ভর 1, তাহলে আমরা যাকে সমীকরণটা দেখি। F সমানুপাতিক m1 m2 divided by d square। g যেহেতু কনস্ট্যান্ট সেটা বাদ গেল, ওটা আমরা সব 1 এর ভিতরে নিলাম। g ও 1 একক, m ও 1 একক, m2 1 একক। তাহলে আমরা লিখি F। তাহলে m একক 1:1 divided by d square। তাহলে F সমানুপাতিক 1 divided by d square। তাহলে কি? বলের সাথে মহাকর্ষ বলের সাথে দূরত্বের সম্পর্ক হচ্ছে
দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে প্রশ্ন যদি বলা হয় যে দূরত্ব যদি দ্বিগুণ করা হয়, দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে মহাকর্ষ বলের কি হবে? তাহলে দূরত্ব আমরা দ্বিগুণ করে দিই, f সমানুপাতিক 1 ডিভাইডেড বাই দূরত্ব দ্বিগুণ, তাহলে 2 এর উপর স্কয়ার, তাহলে কি হলো f সমানুপাতিক 1 ডিভাইডেড বাই 4, 1 ডিভাইডেড বাই 4। তাহলে কি, যদি দূরত্ব দ্বিগুণ করা হয় তাহলে মহাকর্ষ বল পূর্বের 1/4 হবে, 1/4 হবে। তাহলে বন্ধুরা আজকে তোমাদের এ পর্যন্তই। যেগুলো পড়ালাম এগুলো যদি তোমরা পরবর্তীতে আরেকবার যদি আমার ক্লাসটা দেখো, আশা করি এই অধ্যায় সম্পর্কে আর কোনো ধরনের তোমাদের কনফিউশন বা কোনো ধরনের সমস্যা থাকবে না, যদি সমস্যা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে, ভিডিও কমেন্ট বক্সে তোমরা প্রশ্নটা আমাকে করতে পারো, আমি সর্বোচ্চ চেষ্টা করব উত্তর দেওয়ার। এবং মনে করিয়ে দিই যে এই ক্লাসের ভিডিওর কমেন্ট বক্সে আমি একটি পরীক্ষা নিব, এই অধ্যায়ের নৈবেতিকের একটি পরীক্ষা নিব। তোমরা সেই পরীক্ষাটি অংশগ্রহণ করে দেখবে যে তোমাদের প্রস্তুতিটা কি পর্যায়ে আছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। খুবই গরম, ক্লাস নেওয়াই সম্ভব হবে কিনা পরবর্তীতে আমি তারপরে পরবর্তীতে তোমাদের সাথে আবার কোন একটি নতুন ক্লাসে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং বেসিক টু বসের সাথেই থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।